2014 সালের টেট পরীক্ষার পর 2019 সালে তাদের ইন্টারভিউ শুরু হয়েছিল। 20-তে মহামান্য আদালতের নির্দেশে এই নিয়োগ পদ্ধতি অস্বচ্ছ বলে বাতিল করে দেওয়া। এখনো পর্যন্ত রাজ্য সরকার নতুন করে আবার হাঁটছেন। গত 10 বছরে 2টোর বেশি টেট তারা পরীক্ষা নিতে পারেননি। নিয়োগ পদ্ধতিকে কার্যত একটা তামাশায় পর্যবসিত করেছে। সরকারের অপদার্থতার কারণে 7 বছর কিছু পরীক্ষার্থীর জীবনের সময় নষ্ট হয়ে গেছে। আজ নির্বাচন যখন একদম সামনে এসে দাঁড়িয়েছে, তখন আবার নতুন করে প্রাইমারি, নতুন করে কলেজ শিক্ষক নিয়োগের ঘোষণা করছে রাজ্য সরকার। আমরা একটি বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে বোঝা যাবে এই ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। বাংলা সহায়তা কেন্দ্র ডাটা এন্ট্রি করবার জন্য যে 5,000 জনকে চাকরি দেওয়া হয়েছে, মাইনে 12,000 টাকা, কেটে হাতে পায় 10,000 টাকার সামান্য কিছু বেশি। এটি দক্ষিণ কলকাতার একটি বিশেষ অফিসে তালিকা তৈরি হয়েছে, কোনো বিজ্ঞাপন নেই, মানুষের সামনে দাঁড়িয়ে কোনো স্বচ্ছতা নেই। 5,000 জনের এমপ্লয়মেন্ট সেখানে হয়ে গেল। যারা চাকরি পেয়েছেন তারা প্রকাশ্যে বেশ কিছু তাদের মধ্যে বলেছেন যে তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, স্কুলে কলেজে চাকরির ক্ষেত্রে যে টাকার লেনদেন চলেছে, বিভিন্ন জায়গায় দালাল কাজ করেছে, তার স্বীকারোক্তি অতীতে স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে কেউ যদি চাকরি দেব বলে টাকা নিয়ে থাকে, তাহলে তার দায় দলের নয়, তার দায়িত্ব নিতে হবে যে টাকা নিয়েছে তাকে। যেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার কণ্ঠে ন্যস্ত, যিনি বিভিন্ন সময়ে মানুষের সামনে এসে সংবাদ মাধ্যমে দলের বক্তব্যকে, সরকারের বক্তব্যকে উপস্থাপিত করেন, সেই নাম্বার 2 হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় নিজে সেদিন বিবৃতি দিয়েছিলেন। মানে দল এটা স্বীকার করেছিল। 900 জন বোন সহায়কের চাকরির জন্য আবেদনপত্র জমা পড়েছিল 10 লক্ষ। কোনো লিখিত পরীক্ষা নেই। 900 জন প্রার্থীর জন্য, বোন সহায়কের জন্য পরীক্ষা দেওয়ার কথা ছিল 10 লক্ষ আবেদনকারী। শুধুমাত্র ইন্টারভিউ করে 2 মাসের মধ্যে কোন দ্রুততার সঙ্গে আজকে এই 900 জনকে নিয়োগ করা হলো। যাদের দায়িত্ব ছিল বোন সহায়কের, তারা কিন্তু কেউ বনে নেই। 50 জন অরণ্য ভবনে এখন ডিউটি করছেন। তারা কারা? কোথা থেকে তারা এসেছে? আজকে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কার্যত রাজ্য সরকার হয় দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, আর না হলে তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আদালতের দরজায় গিয়ে পৌঁছচ্ছে। এই ব্যর্থতার দায়িত্ব কে নেবে? বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে ম্যানেজিং কমিটির দিন শেষ হয়ে গিয়েছিল, টেনিওর শেষ হয়ে গিয়েছিল 2019-এর সেপ্টেম্বর মাসে। 2019-এর সেপ্টেম্বর মাসে শেষ হয়ে গেল। শুধুমাত্র দলতন্ত্র এবং একচেটিয়া শিক্ষা প্রতিষ্ঠানের ওপর অধিকার কায়েম করবার জন্য সরকারি নির্দেশনামা মেনে সেপ্টেম্বর মাস 2019 সাল থেকে তারপরে আর কোথাও কলেজ কমিটির নির্বাচন হয়নি, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়নি, কোর্টের নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয়, কলেজের অবস্থা একই রকম।
সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলে বা সামান্যতম নিজের রাজনৈতিক কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে করলে সেই শিক্ষকদের ভয় দেখানো হচ্ছে। শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ দলতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ইউজিসির গাইডলাইন না মেনে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কলেজ এর নিয়োগ যেভাবে চলেছে তাতে পশ্চিমবঙ্গের শুধু শিক্ষার মান নিম্নগামী হয়নি, পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীদের সঙ্গে এক প্রকার বেইমানি করা হয়েছে। আজকে স্কুলের যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে নিচুর তলায়, যেখানে মিড ডে মিলের জন্য এখন 1 কেজি চাল আর কিছু ছোলা দেয়া হচ্ছে। স্কুল যেহেতু দীর্ঘকালীন বন্ধ, পশ্চিমবঙ্গে একটা প্রবণতা হয়েছে বহু দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তারা চাইল্ড লেবারে রূপান্তরিত হয়ে গেছে এই করোনা কালে স্কুল বন্ধ থাকবার জন্য। এর দায়িত্ব এই সরকারকে নিতে হবে। বিএড ডিএলএডি না করেও বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের সঙ্গে এক প্রকার প্রতারণা করা হয়েছে। বিভিন্ন 3 বছর যদি সেখানে না পাওয়া যায় তাহলে সেগুলো জেনারেল হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। ঠিক একইভাবে সেই পথ এরা অতীতের বাম জমানাতে এই ঘটনার নিদর্শন ছিল। এরা সেখানে কিছু নতুন কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেননি। 50% নম্বর না পেয়েও আজকে অস্থায়ীভাবে বহু শিক্ষককে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে। এই যে শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি, বদলির ক্ষেত্রে দলতন্ত্র প্রতিষ্ঠা, মহিলা শিক্ষকদের নিজ জেলায় বদলি প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত অস্বচ্ছতা এবং প্রক্রিয়ার এই যে দেরি, সম্পূর্ণ একটা বাজারি ব্যবস্থা যেভাবে তৈরি হয়েছে, আমরা এর বিচারণ করছি। এবং এই সরকার পরিবর্তন হলে এই নিয়োগের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে এখানে আমরা তদন্ত কমিশন গঠন করব। যেভাবে স্কুল এবং কলেজের নিয়োগের ক্ষেত্রে যেটা শুধু অস্বচ্ছ, একদম সরাসরি বিক্রি প্রক্রিয়ায় চলে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যারা সচেতন মানুষ আছেন তারা সেদিকে দৃষ্টি দেবেন। এখনো পুরোপুরি অবহেলিত। অন্য ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষা কিংবা শিল্প কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গড়বার যে কথা ছিল তার কোনো ব্যবস্থাই সরকার করতে পারেনি। এই সরকার শিক্ষাক্ষেত্রে কোনো নতুন দিশা দেখাতে পারেনি। এই সরকার নতুন করে যে নিয়োগের কথা বলছে, নতুন প্রাইমারি টিচার এবং নতুন করে যারা কলেজ শিক্ষক নিয়োগের কথা বলছেন, সেখানে দুর্নীতি হবে, এটা নতুন করে কোনো রাজনৈতিক দলকে কিংবা বিরোধী দলের প্রয়োজন নেই। পারসেপশন এইটাই তৈরি হয়েছে এবং যারা পরীক্ষার্থী আছেন তারা এটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। যারা শিক্ষকদের এখন দলীয় কর্মীর পরিবর্তে শিক্ষকদের দলীয় কর্মী বানিয়ে দুয়ারে সরকারের কার্যক্রমে নিয়ে যাচ্ছেন, তাদের যে হাউস রেন্ট ছিল 15% ছিল পে কমিশনে, আর সেটা কমে 12% হয়ে গেল 6 পে কমিশন। 7 পে কমিশনের এখনো পর্যন্ত করে তাদের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যে শুধুমাত্র দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ ডুবে গিয়ে এই সরকার এই অবস্থা মানুষের সামনে নিয়ে এসেছে। আমরা অবিলম্বে বলবো বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে তারা নিয়োগ করলেন, কিভাবে তারা 900 জন বন সহায়ক পদে সরকারি চাকরি দিলেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ গ্রুপ ডি গ্রুপ সি পর্যন্ত ইন্টারভিউকে তুলে দিয়ে এবার সরাসরি রিটেন পরীক্ষার কথা বলেছেন, কিংবা তাদের কোয়ালিফিকেশনের শেষ পরীক্ষার তাদের মার্কসের উপর নির্ভর করে নিয়োগ হচ্ছে। এবং তার এই মডেলকে সারা দেশের বিভিন্ন রাজ্য সরকার আজকে অনুকরণ করতে শুরু করেছে। সেখানে পশ্চিমবঙ্গে কোন মন্ত্র বলে 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 900 জনকে শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর বেছে নেওয়া হলো? এর পিছনে রহস্য কী? এবং যারা কেউই বনও গেলেন না, কোন সহায়ক কর্মীর যেটা তারা বিজ্ঞাপন দিয়েছিলেন যে কর্মপদ্ধতির জন্য বিশেষ কাজের জন্য তাদের নিয়োগ করবার কথা ছিল, আজকে তারা সম্পূর্ণভাবে বনের পরিবর্তন শহরে থেকে গেলেন। কে এই তালিকা তৈরি করেছে? কিভাবে তালিকা তৈরি হলো?
কোন মেধাসত্বের উপরে ভিত্তি করে এখানে ইন্টারভিউ হলো আজকে এখনো পর্যন্ত সেই সম্পর্কে মানুষ অবহিত নেই। আমরা এটা দাবি করছি যে রাজ্য সরকার অবিলম্বে সামনে জানান কোন মন্ত্র বলে তারা এই সুচারুভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন। প্রাইমারি, আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার ক্ষেত্রে সেখানে বহু শূন্য পদ আছে যেগুলো এখনো তারা করতে পারেননি। ইউনিভার্সিটি কলেজের বহু জায়গায় শূন্য পদ থাকলেও সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ইউজিসির কোনো নির্দেশিকা এখানে মেনে চলছে না। সরকার কেন্দ্র রাজ্য সংঘাতের কথা বলছেন, প্রতিনিয়ত কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে দিচ্ছেন না, পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চিত করছেন, এখন পশ্চিমবঙ্গের শিক্ষকদের বঞ্চিত করছেন। শিক্ষিত মেধাসম্পন্ন যুবক যুবতী উচ্চশিক্ষিত যারা আছেন, যারা পিএইচডি করেছেন, এমফিল করেছেন, তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে যাচ্ছেন। আজকে তাদের জীবন চরম হতাশায় ডুবে গেছে। এর দায়িত্ব এই বর্তমান সরকারকে নিতে হবে। একটা ঘোষণা সর্বস্ব, খেলামেলা উৎসব সর্বস্ব সরকার, যে সরকার বিভিন্ন সময় দান খয়রাতি করছে, কিন্তু তাদের এক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নেই। আজকে সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে পোস্ট গ্রাজুয়েট এই টিচারদের মধ্যে একটা বেতনের পার্থক্য আছে। অন্যান্য রাজ্যে যা শুধুমাত্র গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের মধ্যে বেতনের পার্থক্য হচ্ছে 2700 টাকা সর্বোচ্চ, তার বেশি পার্থক্য সারা দেশে কোথাও নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এই পার্থক্য 9000 থেকে 9500 টাকা পর্যন্ত পৌঁছেছেন। প্রতিনিয়ত শিক্ষা দপ্তরের সামনে, কখনো বিকাশ ভবনের সামনে, কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো ধর্মতলায় শিক্ষকরা গত বেশ কয়েক বছর ধরে তারা আন্দোলন করছেন, অবস্থান করছেন। প্যারা টিচাররা আছেন, স্কুলের অস্থায়ী যারা শিক্ষক আছেন, পার্ট টাইমার আছেন, তারা করছেন। ক্ষমতায় আসবার আগে 2011 সালের আগে তৃণমূল সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় তাদের এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ব্যবস্থা তারা করবেন। এখনো পর্যন্ত তাদের সম্পর্কে কোনো ধরনের ব্যবস্থা সরকার নেননি। প্যারা টিচার সরকারি প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আন্দোলন তুলে নিয়েছিলেন, কিন্তু আজকে প্যারা টিচাররা কোথায় আছেন, প্যারা টিচারদের জন্য কি ব্যবস্থা বর্তমান সরকার নিয়েছে সে সম্পর্কে মানুষের কিছু জানা নেই। আবার তারা আন্দোলনে নামবার পথ খুঁজছে। সমগ্র শিক্ষা ক্ষেত্রটাকে একদিকে বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসটাকে সংঘর্ষে রূপান্তরিত করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তারা দলতন্ত্র যেভাবে এস্টাবলিশ করেছেন, অন্যদিকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে অটোনমি ছিল, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটাকে সংকুচিত করে দেওয়া হয়েছে। একটা শক্তিকে সম্পূর্ণভাবে একটা সেন্ট্রালাইজড অবস্থায় নিয়ে আসা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়েছিলেন অতীতেই যে আমরা টাকা দেব, আমরা নাক গলাবো না। কেন? আজকে এর থেকে এই সরকারের স্বৈরাচারী মনোভাবের বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট। এই যে চরম অস্বচ্ছতা, চরম দুর্নীতি, ডেট নিয়ে সম্পূর্ণ ব্যর্থতা, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম, এই সমস্ত কিছু বিজেপি ক্ষমতায় এলে আজকে আমরা এখানে তদন্ত কমিশন বসাবো। এরপরে যা বলবেন তখন। শ্রমিকদা যা বললেন তার থেকে একটা বিষয়ে আমরা উল্লেখ করতে চাই যে মঙ্গলবার দিন রিসার্চ স্কলারদের একটা ছোট ডেলিগেশন বিকাশ ভবনে স্যাক্ট আইনের প্রতিবাদে একটা মিছিল করেছিল, এবং সেই মিছিলের ওপরে নির্মমভাবে যে লাঠিচার্জ করা হলো এবং তার এই যে রিসার্চ স্কলারদের ওপরে যে ধরনের বিধাননগর পুলিশ স্টেশন থেকে কেস দেওয়া হয়েছে সেটার আমরা চরম প্রতিবাদ করছি। এই যে আজকে যে ধরনের দুর্নীতি এবং অব্যবস্থা পুরো শিক্ষাক্ষেত্রে আছে, এই স্যাক্ট আইনটা সেটার একটা প্রতীক। আজকে যে পশ্চিমবঙ্গের যে উচ্চশিক্ষা সেক্টরে যে ধরনের স্ট্যান্ডার্ডস একদম মানে জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং যে যার ইচ্ছে মতো দলগত রাজনীতি ঢোকানো হয়েছে কলেজ টিচারদের নিযুক্ত করার জন্যে, সেটা আবার আমরা ক্ষমতায় এলে পুরো আইনটা রিভিউ করব এবং এটা যে অবৈধ সেটা আমাদের মনে হয় ইউজিসির গাইডলাইন্সের একদম
টোটাল ভায়োলেশন। এই কারণে আজকে পশ্চিমবঙ্গ সরকার ইউজিসি যখন চেয়েছিল তাদের উত্তর দিতে যে তারা কি মেনেছে কি না, সেটা নিয়ে আজ অবধি কোনো উত্তর আসেনি। সেই কারণেই আজকে পশ্চিমবঙ্গে এই যে রিসার্চ স্কলারদের এই যে প্রতিবাদ, এটা একটা ছোট নমুনা, এটা একটা ছোট প্রতীক। শুধু আজকে প্যারা টিচার, রিসার্চ স্কলার এবং অন্যরা যারা প্রতিবাদ করছে, আজকে পশ্চিমবঙ্গে পুরো শিক্ষা জগৎটাকে একদম একটা পলিটিক্যাল অ্যানার্কির মধ্যে ফেলে দিয়ে তৃণমূল সরকার এখন বিদায় নেবার ব্যবস্থা করছে। শেষে একটি অন্য বিষয় নিয়ে দেবজিৎ একটু বলবে। আপনারা জানেন শিক্ষা ব্যবস্থার এই যে খারাপ হাল, মাত্রাহীন দুর্নীতি, ব্যর্থতার পাশাপাশি গণতন্ত্রের বদলে দলদাসতন্ত্র প্রতিষ্ঠা যে প্রচেষ্টা এই সরকার করছেন, তার বিরুদ্ধে আমরা প্রস্তাব রাখছি। আপনারা জানেন গতকাল এমএলএ, সম্মাননীয় এমএলএ ময়নাগুড়ি শ্রী অনন্তদেব অধিকারী, আপনাদেরই সহকর্মী, একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক শ্রী সোমনাথ চক্রবর্তী, তাকে শারীরিকভাবে আঘাত করেছে। তাকে বলেছেন যে গভর্নমেন্টের বিরুদ্ধে কিংবা দলে যারা রাজনৈতিক দল, অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দল, সোজা কথায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোথাও কিছু বিরুদ্ধে লেখা যাবে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দলদাসতন্ত্রের ন্যাক্কারজনক এই যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে, সাংবাদিক যারা কিনা চতুর্থ স্তম্ভ বলে আমরা মনে করি, আমরা মনে করি যে সাংবাদিকরা আছেন বলে শুধু এই সরকারের নয়, এর আগে 34 বছরের বাম সরকারের যত অত্যাচার, সেটা জনগণের সামনে এসেছে। দিন বদল হয়েছে, সরকার বদল হয়েছে, মানুষের মনে আশা আকাঙ্ক্ষা জাগে। আপনাদের কলম সোজা থাকে বলেই শিরদাঁড়া সোজা রেখে সাংবাদিকরা সাংবাদিকতা করেন। তাদের বিরুদ্ধে এইরকম মনোভাবে, স্বৈরাচারী মনোভাবে আমরা তীব্র বিরোধিতা করছি। আশা রাখবো যে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে, আর এই ধরনের কার্যকলাপ পশ্চিমবাংলার বুকে গণতন্ত্রহীনতাকেই একদম সার্থকভাবে দেখাতে পারে যে গণতন্ত্রহীনতা কাকে বলে, অরাজকতা কাকে বলে। ধন্যবাদ। আজকে দীঘায় ঘটনা শহীদ স্মরণ করতে গিয়ে চাপামতো একই জায়গায় শুভেন্দু শহীদ বেদিতে মানলাম, সেটা আবার গঙ্গা জলে ধুয়ে তৃণমূলের তরফ থেকে আবার সেখানে শহীদ তরফ। তৃণমূল কংগ্রেস তো রিয়াক্টিভ মোডে চলে গেছে। বিজেপি যা করছে হয় বিজেপির অনুকরণ করছে, নাহলে যেখানে বিজেপি যাচ্ছে বিজেপি বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গের যারা মানুষ রাজনীতির খোঁজ খবর রাখেন, আপনারাও সাংবাদিকরা জানেন, শুভেন্দুর ইনভলভমেন্ট সম্পর্কে প্রত্যেকের জানা ছিল। তো তার একটা বেড়ে ওঠার ইতিহাসের মধ্যে নেতাই আছে, সে সেখানে গেছে, সেটা তার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। এবং তারপরে তৃণমূল করতে পারলো, এবং তারপরে যে গঙ্গা জল ধোয়ানোর প্রক্রিয়া, মানে এরা গঙ্গাকেও অপবিত্র করে দেওয়ার চেষ্টা করছে। বলেছেন যে টাকা ছড়িয়ে নিজের প্রচার করছে, টাকা ছড়িয়ে নিজের প্রচার করছে শুভেন্দু। সবগুলো না বলে উনি এখন এই আপার প্রাইমারি যেটা বাতিল হয়েছে সেই ছাত্রছাত্রীর কী হবে সেগুলোর কথা চিন্তা করবেন। বলেছেন যে 10 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করুন কেন্দ্র, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড 10 গোল দেব। এরকম তো কোনদিন শুনিনি। কেন্দ্রের রিপোর্ট কার্ড সঙ্গে কেন্দ্রের বিরোধিতা, ওটা সেটা পার্লামেন্টে গিয়ে বলুন। 10 গোল কি দেবেন? তো গোলই খেয়ে যাচ্ছেন। প্রতিদিনই তো আপনারা খবর দিচ্ছেন বাঁকা কথা, বাঁকা পথ।
প্রতিদিনই তো তৃণমূল কংগ্রেসের নিজেদের জালে সেম সাইড গোল হচ্ছে। আবার গোল কি দেবেন ওরা? আগে নিজেদের গোল আটকান, তারপরে গোল দেবেন। আমাদের বলে তোলাবাজ ভাইপো, আবার চ্যালেঞ্জ করছি, প্রমাণ করলে যাবো। যিনি বলেছেন আমি নাম করে বলছি, কৈলাস গুন্ডা, দিলীপ গুন্ডা, পারলে জেলে ঢুকিয়ে দিয়ে দেখা। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না, অপ্রাসঙ্গিকদের প্রাসঙ্গিক করে তোলার কোনো ইচ্ছা বা প্রয়াস বিজেপির নেই। কালের নিয়মেই তৃণমূল কংগ্রেস চলে যাবে। এই নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। সবিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগতদের বিদায় সব বেইমান টাকা বিজেপিতে গেছে, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে। ভোটের সময় বিজেপি, পরিষেবা নেওয়ার সময় তৃণমূল, নির্বাচন চলে গেলে বিজেপি সব ভুলে যাবে। অনেকবার তো বলেছেন, আরে উত্তর কি দেবে? মানুষ এদের উত্তর দিয়ে দেবে। আগে ওনাদের দলে ওদের সম্পর্কে যারা প্রশ্ন তুলছে সেই উত্তর দিন, বিজেপিকে প্রশ্ন করবেন পরে। আগে তৃণমূল কংগ্রেসের বর্তমান মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির যারা আছেন দায়িত্বে, বিভিন্ন জায়গার কর্মাধ্যক্ষ, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা যে প্রশ্ন তুলছে আগে সেই প্রশ্নের জবাব দিন, তাদের বোঝান। বিজেপি পরে বুঝবে আপনাদের কথাটা। বিজেপিকে বা জনগণকে বোঝানোর আগে জনগণ বোঝানো তো অনেক দূরের কথা, আগে নিজের কর্মীদের ঠিক করে বোঝান। আজকে তার দলের মধ্যে তারা কি বলছেন সেটা দেখুন, সেগুলোকে অ্যাড্রেস করুন। পরে তো আমরা আছি, সামনে ভোট আছে, কথা হবে ময়দানে। আচ্ছা, ওই রুদ্র ঘোষ কি বিজেপিতে আসছে? আপনাদের তরফ থেকে গতকাল শঙ্কুদেব পান্ডা গিয়েছিলেন, দেখা করতে, কথা বলেছেন। কৈলাসজির সঙ্গে বৈঠকের দিনক্ষণ বলে এসেছেন যে কৈলাসজির সঙ্গে বসিয়ে দেবে বৈঠকে। ওর একটা সুন্দর আবহাওয়া, চারিদিকে বৈঠক চলছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যখনই নির্বাচন আসে তখনই কিছু মানে ছড়ানো ছেটানো টুকরো টুকরো প্রেম থাকে, তারই কোনো অঙ্গ হয়ে থাকতে পারে। সবাই বিজেপিতে আসছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ যেভাবে চলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 1977 সালের পর একটা সরকার হবে একই দলের, কেন্দ্রে এবং রাজ্যে। তো স্বাভাবিকভাবে সমস্ত স্তরে সমাজের একটা বিজেপিতে যোগদানের আগ্রহ আছে। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন? লক্ষ্মীরতন শুক্লা কি? দেখুন, আমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আমি তো জানি লক্ষ্মীরতন শুক্লা অলরাউন্ডার, ব্যাটও করতে পারেন, বলও করেন। এখন ওনার তৃণমূলের পিছে উনি হয়তো সেট করতে পারছেন। এখন তৃণমূলকে বুঝতে হবে যে তৃণমূলের হয়ে উনি ভবিষ্যতে ব্যাট করবেন না তৃণমূলের বিরুদ্ধে উনি বল করবেন, সেটা তো সময় বলবে। আবার আমি তো শুনছি নাকি সৌরভ গাঙ্গুলি বিশ্রাম পর্বটা শেষ হয়ে যাবার পরে লক্ষ্মীরতন শুক্লা, সৌরভ গাঙ্গুলি একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন, এরকম তো শোনা যাচ্ছে। আজকে লক্ষ্মীরতন শুক্লা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমি রাজনীতিই করব না, রাজনীতিই করব না। তার কেউ যদি বীতশ্রদ্ধ হয় রাজনীতি থেকে, কোন দলের থেকে শ্রদ্ধ হলো বলুন? মানে তৃণমূল কংগ্রেস রাজনীতি করার আগ্রহটাকু পর্যন্ত ভালো মানুষদের যেটা ছিল। লক্ষ্মীরতন শুক্লা তো একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়, বাংলার সব মানুষ তাকে চেনেন, বাংলা হয়ে খেলছেন। এরকম একজন সহজ সাদা সরল মানুষ যখন গেলেন রাজনীতি করতে, কি এমন ওখানে ঘটলো যে উনি রাজনীতির প্রতি 5 বছরের মধ্যে বীতশ্রদ্ধ হয়ে গেলেন? মানে কি সাংঘাতিক ব্যাপার। কি আবার আগ্রহটা ফিরিয়ে আনার চেষ্টা করবে? আমরা তো আবার বলছি, নেতা যদি নীতি ভুলে আসেন স্বাগত, কেউ যদি প্রায়শ্চিত্ত করতে আসেন স্বাগত, আর কেউ যদি যে কাজ করেছেন সেই কাজ ছেড়ে বিজেপির কাজে মন দিতে চান তাকে স্বাগত। বাংলার আর্থসামাজিক অবস্থার পুনর্গঠনে, বাংলার শিক্ষার ব্যবস্থাকে স্বচ্ছ করতে, বাংলাকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে, বাংলায় বিনিয়োগ বাড়াতে যারা আসতে চাইছেন সমাজের যে স্তরের মানুষ, আপনাদের যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, প্রথমেই আপনারা মানে কোন দিকে জোর দেবেন বাংলায়? সেটা আমরা আসি, তারপরে আমরা চিন্তা ভাবনা করব। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলছি, চন্দ্রিমা ভট্টাচার্য আজকে তৃণমূল ভবনে বলেছেন যে আপনাদের নেতারা গাড়ি চড়ে চড়ে মানুষের বাড়িতে যান, ভোজন গ্রহণ করে, হাওয়াই চুরি করে একমাত্র যায় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কে কীভাবে যাবে এটাও যদি ওনারা ঠিক করে দেন তাহলে তো মুশকিল আছেন। এই যে গাড়িটা দেখছেন, মাটি থেকে গাড়ি, এর জন্য একটা দল
কাউকে না ভেঙে, মানে আরেকটা দলের গর্ভ থেকে জন্ম নিতে হয়নি, তিল তিল করে ছোট থেকে দল বড় হয়েছে। মানুষ জানেন কারা গাড়ি চেপে মানুষের পাশে আছেন, আর মানুষ জানেন কারা হেঁটে গিয়ে মানুষের থেকে দূরে আছেন। তার জন্যই আজকে দুয়ারে যেতে হচ্ছে, ছাদ থেকে দুয়ারে এসছে, এবার কোথায় যাবে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন, সেটা নিয়ে কংগ্রেস কটাক্ষ করেছে, বিজেপি তৃণমূল সেটিং করতে গেছে। অন্যদিকে চন্দ্রিমা বলছেন যে কোনো সেটিং নয়, অন্যায় যেহেতু বিজেপি করে তাই ৮-৯ অন্যায় কর্মসূচি। কি বলবেন? দেখুন, কংগ্রেসে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে বলেন অনাস্থা এনে আর কি তৃণমূলকে সমর্থন করার জন্য ওরা একটা পন্থা তৈরি করেছে, আগে বন্ধ করেছে। এরা অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু মানুষ জানে যে কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। লোকসভাতেও তারা বিরোধী দলের মর্যাদাটুকু খুইয়েছে। এ রাজ্যে কিছুদিনের জন্য মানুষকে বিভ্রান্ত করেছিলেন 2016 সালে জোট করে। এদের তো কংগ্রেস সিপিএমের তো বিয়েটা স্থায়ী হয় না, ডিভোর্স হয়ে যায় আবার ভোটের পরেই। মানুষ দেখেছে আবার একটা নাটক করছে তৃণমূলকে সঙ্গে নিয়ে। এই তিন দল ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে নেমেছে, কিন্তু এই নির্বাচনে বিজেপির রথকে আটকানোর ক্ষমতা এদের নেই, ও যতই কংগ্রেস বলুক। বাবুল সুপ্রিয়কে মানহানির মামলার নোটিশ দিয়েছে অভিষেক ব্যানার্জি, আপনি কিছু বলবেন? ভাইপো টার্মসটা দিয়ে উনি দিয়েছেন, উনি জবাব দেবেন। মানহানি হয়েছে কিনা সেটা যখন আদালতে চলে গেছেন। নির্বাচনে আমি জানি এসব রাজনীতিতে বহু ধরনের কথাবার্তা চলে, ভাষণে অনেক কিছু চলে। আমরা কি এক একটা ভাষণের শব্দ কোটকোটে করে তুলব? উনি যখন ভালোবেসে ওই নামে ডেকেছেন, ভালোবাসাটা বলতে পারিনি, কোর্টে চলে গেছেন, তারপরে দেখা যাবে কি। আমরা তো আদালতের বাইরে থাকতে চাই। হ্যাঁ, এবং আপনি একটু আগে বললেন হ্যাঁ, ইদানিংকালে যে রাজ্যে পরিবর্তনের প্রসঙ্গে আপনারা পরিবর্তন চেয়ে যে কথা বলছে, সেখানে কেন্দ্রে একই সরকার এবং রাজ্যে একই সরকার থাকলে রাজ্যে সোনার বাংলা গড়া, রাজ্যে পরিবর্তন, রাজ্যে উন্নয়ন ভালো হবে, এ সমস্ত বলছেন। তো প্রশ্ন একটা উঠছে যে দেশের যে যুক্তরাষ্ট্র কাঠামো, তার উপরে কাঠামোর ফলে কেন্দ্রে একই সরকার বা অন্যান্য জায়গাতেও রাজ্যেও বিভিন্ন রাজনীতির সরকার থাকতে পারে, এবং সেক্ষেত্রে উন্নয়ন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আসলে ভাই তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে, কারণ তুমি আমি দুজনই পশ্চিমবঙ্গবাসী। আমরা বিরোধী শূন্য উন্নয়নের কথা বলিনি, বিরোধী শূন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিংবা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতের কথা বলিনি। পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য মানে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, ক্যান্ডিডেটকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব, আর যদি কোনোভাবে ভোট হয় প্রার্থীকে গণনা কেন্দ্রে ঢুকতে দেবো না, গণনা কেন্দ্রে সার্টিফিকেট ফেলে ছেড়ে ফেলবো। এইটা হচ্ছে বিরোধী শূন্যের কথা। আর বিজেপি সবসময় বলছে গণতন্ত্রের সাফল্য তখনই আসবে যদি শক্তিশালী বিরোধী থাকে। বিধানসভা এবং লোকসভা এই আইনসভাগুলোর মালিক শাসক দল নয়, বিরোধীরা। সুতরাং আমরা তো সবসময় একটা শক্তিশালী বিরোধী দল চাইছি। দুর্ভাগ্য এই মুহূর্তে ভারতবর্ষে এই সরকারের বিরুদ্ধে কোনো শক্তিশালী বিরোধী দল নেই। আমরা চাইব, সেজন্যই তো আমরা বলছি যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ, তার কোনো বিকল্প নেই। তাকে আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেত্রী হিসেবে দেখতে চাই। তাকেই বিরোধী রেখে তো পশ্চিমবঙ্গে বিজেপি চালাবে, ওই তার শক্তি থাকবে। যুক্তরাষ্ট্রীয় অটুট থাকবে, তৃণমূল দলের নেত্রী তিনিও বিরোধী নেত্রী হিসেবে কাজ করবেন।